সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয় বললেন প্রধানমন্ত্রী। অতীতে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টার অভিযোগ। মানবাধিকার কমিশন সহ ৩টি অধ্যাদেশ আরও যাচাই বাছাই করবে সরকার। জাতিসংঘে প্রতারণা করেই বিএনপির যাত্রা শুরু বলছে জামায়াত। হাম ও উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু। ঢাকা সহ 4 সিটিতে টিকাদান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। এবং ফুয়েল অ্যাপ দিয়েও জ্বালানি তেলের সুফল পাচ্ছে না ভোক্তা। নিবন্ধন জটিলতা সহ নানা ভোগান্তি, শিগগিরই সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করাই এই বাহিনীর মূল দায়িত্ব। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এসব কথা বলেন। অতীতে বিভিন্ন সময়ে নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল অফিসার রবিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাহিনী সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্তব্যকালে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সরকার প্রধান বলেন, ওই ঘটনায় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। একটি ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা এমনভাবে উন্নত করতে চাই যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশ জাতীয় সংসদে পাশের বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশের মধ্যে 97টি হুবহু বিল আকারে আইনি রূপান্তর করা হয়েছে। এছাড়া 13টি অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে আইনে পরিণত হয়েছে এবং 7টি অধ্যাদেশ রহিত বা হেফাজতে রাখা হয়েছে। কম্পারেটিভ স্টেটমেন্ট এবং বিলের কপি হয়তো আমরা বিলটা উত্থাপনের আগে, খুব বেশি সময় আগে টেবিলে পাইনি। এটা সংসদ সচিবালয়ের হয়তো তারা পরিশ্রম করার পরেও, অতিরিক্ত সচেতনতা থাকার পরেও একটা বলে যে হিউম্যানলি এটা পসিবল হয়ে ওঠেনি। পয়লা বৈশাখে কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের সদর উপজেলার শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান তিনি। সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক মুক্তভাবে সরকার কৃষি কার্ড বিতরণ করবে। দেশে কৃষকদের উৎপাদনের সঙ্গে চাহিদার মিল রেখে কৃষি খাতকে লাভজনক করার ক্ষেত্রে সরকার মনোযোগ দেবে বলেও জানান মন্ত্রী। জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট
উপযোগী কৃষক কার্ড প্রদানে সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন। কৃষক কার্ড প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে একটি সার্বজনীন ব্যবহারযোগ্য ডিজিটাল ইউনিক পরিচয়পত্র প্রদান। আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নারীরা মনোনয়নের জন্য প্রাধান্য পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি বিবেচনায় থাকবে শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 10টা থেকে তৃতীয় দিনের মতো সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন হওয়াতে চলবে রাত 8টা পর্যন্ত। দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নারী নেত্রীরা। ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে প্রত্যাশা তাদের। এই 17-18 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যত কটা আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনে আমি মাঠে ছিলাম। দল যখন আমার ত্যাগটাকে মূল্যায়ন করবে তখন আমি মনে হবে আসলে ত্যাগের। আমরা যারা ত্যাগী নেত্রী রাজপথে ছিলাম তাদেরকে দল অবশ্যই মূল্যায়ন করবে। দলের কাছে এইটুকু আশাবাদী রাখি। দল থেকে মনোনীত হলে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় জানান তারা। আমাদের ত্যাগীদেরকে অবশ্যই মূল্যায়ন করবে, যারা সংসদে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে দীর্ঘদিনে তাদের অভিজ্ঞতা। সংসদকে রিপ্রেজেন্ট করার জন্য যে যোগ্যতার দরকার, যে দক্ষতার দরকার, যে একাডেমিক জ্ঞান দরকার এবং সততা দরকার, সুনামের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি মনে করি যে আমি এটা মিট করতে পেরেছি। আমাকে একটু সুযোগ দিবেন পার্লামেন্টের একজন অংশীদার হয়ে আমি যাতে আমার এলাকা এবং নারীদের এবং শিক্ষাক্ষেত্রে আমি যাতে কাজ করে যেতে চাই। সবার আগে বাংলাদেশ প্রাইম মিনিস্টার যেভাবে তৈরি করছেন, আমার বিশ্বাস আমাদের নারী নেতৃত্বের মধ্যে যদি সবকিছু সুন্দরভাবে সবভাবে আসে, সৎভাবে অনেস্টি লোকজন আসে, তো সবার আগে বাংলাদেশটাকে আরো সুন্দর হয়ে উঠবে। কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের জন্য অবদান রাখায় নারীদের মূল্যায়ন করা হবে। তার সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, তার শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, গুণী মহিলা এক কথাই যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। সঙ্গীত শিল্পী কনক চাপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে তৃণমূলের কিছু নারী নেত্রীর অনাকাঙ্ক্ষিত ঘটনারও সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ কুড়িয়ে আসতে হয়েছে। তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণার মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে। আর জুলাই সনদ বাস্তবায়নে গণ আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময়ে সব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। যাতে জুলাইয়ের চেতনাকে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাবো। আমরা কি পেয়েছি ভাই? আমাদের সন্তানদের রক্তের যে অবদান সেটা দেশের প্রত্যেকটা মানুষ ভোগ করুক, প্রত্যেকটা জায়গা দুর্নীতি মুক্ত হোক। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেইমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। 11 দলের শীর্ষ নেতারা অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় এসে নতুন ফ্যাসিবাদ তৈরির চেষ্টা করছে। তারা সংস্কারের পথেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে,
নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যে শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, জাতিসংঘে ধোঁকার মাধ্যমেই যাত্রা করেছে বিএনপি। সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। গণ অভ্যুত্থান ও জুলাই স্মৃতিকে সামনে রেখে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে এবার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে 6 এবং হামে আরও 4 শিশু মারা গেছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 151 শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে 28 শিশু। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা 2639, আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা 10,225। হাম প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেন, হামকে কেন্দ্র করে সারা দেশে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার অল্প সময়ের মধ্যেই দেশে টিকাদান শুরু করা গেছে। নাজমুল ইসলামের প্রতিবেদন। সারা দেশে শিশুদের হামের প্রকোপ থেকে সুরক্ষা দিতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে দৈত্যের মতো হায়না দিয়েছে হাম, তবে অল্প সময়ের মধ্যে সরকারের বলিষ্ঠ পদক্ষেপের ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাতের অন্ধকারে হঠাৎ করে আমাদেরকে দৈত্যের মতন আক্রমণ করে। I must not say that we are 100% successful, but I must say we have been able to arrest the disease as on today. It is arrested and it is trend of this attack is coming down, alhamdulillah. এ সময় মন্ত্রী হামের পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায়ও সবাইকে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আরেকটা কিন্তু আসতেছে, দ্যাট ইজ ডেঙ্গু। এই সামনের দিনে কিন্তু এটার অ্যাটাকটা বাড়বে। আমাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে এখন থেকে। সালাম ভাই জানে আমরা আরো আগে থেকে ডেঙ্গুর বিরুদ্ধে ওয়ার্ক শুরু করেছি, আপনারাও নিশ্চয়ই এই ব্যাপারে ওয়ার্কে ফেল। এদিকে শান্তিনগর পীর সাহেব গলির মুখে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, হামকে কেন্দ্র করে সারা দেশে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ায় অল্প সময়ের মধ্যেই দেশে টিকাদান কর্মসূচি শুরু করা সম্ভব হয়েছে। সারা বাংলাদেশে যে আতঙ্ক হয়েছে যে হাম রোগ নিয়ে, এবং সেখানে আপনারা দেখেছেন যে প্রথমেই একটি মিসকনসেপ্ট চলে গিয়েছিল যে সেখানে মানুষের হামে যে অসংখ্য মৃত্যু এরকম একটি কথা বলেছিল। পরবর্তীতে সরকার তার নিজের এবং তার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সে ব্যাপারে এগিয়ে এসেছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে হামের প্রাদুর্ভাব রুখতে বরিশাল ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে ময়মনসিংহ নগর ভবনে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটির প্রশাসক রুকুনুজ্জামান সরকার। এবার ময়মনসিংহ 58,668 শিশুকে হামের বিশেষ এই টিকা দেওয়া হবে। 70টি কেন্দ্রে নগরীতে হামের টিকা প্রদানে কাজ করছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর HK দেবনাথ। যে পরিস্থিতি দেশে শুধু হামের উপসর্গ নিয়ে অনেক শিশুর প্রাণহানি হচ্ছে। আমরা চাই যে আমাদের বাচ্চারা সুস্থ থাক, এই জন্য এটাই একমাত্র সিস্টেম, টিকার মাধ্যমে এটাকে প্রতিরোধ করার ব্যবস্থা করা। আমরা আশা করি যে এ থেকে আমাদের শিশুরা নিরাপদ থাকবে।
হত্যা চেষ্টার এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হুসাইনের আদালত 50,000 টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে 7 এপ্রিল ভোরে রাজধানীর একটি বাসা থেকে শিরিন শারমিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে রিমান্ড আবেদন মঞ্জুর না করে আদালতে তাকে কারাগারে পাঠান। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে উস্কানির মামলায় জয় পলকের বিরুদ্ধে 3 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এদিকে 24-এর গণ অভ্যুত্থানে কুষ্টিয়ার 6 জন হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলায় প্রথম 4টি অভিযোগের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবীরা। মুদাসির আলীর প্রতিবেদন। 2024 সালের জুলাইতে গণ আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের ওপর চলে ব্যাপক দমন পীড়ন, যার নেপথ্যে ছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় জয় পলকের বিরুদ্ধে তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমদাদুল হক মোল্লা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এই সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে ইমদাদুল জানান, 2024 সালে ডেটা সেন্টারে আগুন লাগার যে কথা পলক বলেছিলেন তা সত্য নয়। এমনকি ইন্টারনেট বন্ধের বিষয়টি তৎকালীন সরকারের নির্দেশেই হয়েছে। যদিও ইন্টারনেট বন্ধে পলকের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার আসামি পক্ষের আইনজীবীর। সরকারের কোনো নির্দেশনার কথা উনি বলেননি এবং সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের বিষয়ে উনি কোনো কথা বলেননি। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 16 এপ্রিল। এদিকে ট্রাইব্যুনাল 2-24-এর গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জন হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের আনা অভিযোগগুলোর মধ্যে প্রথম 4টির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে আসামি পক্ষ। 8টি চার্জের মধ্যে প্রথম 4টি চার্জ, সেই চার্জে প্রসিকিউশন পক্ষে যেই দালিলিক এবং ডিজিটাল এভিডেন্স যেগুলো এনেছে সেই সাক্ষ্য প্রমাণের উপরে আমরা আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আসামি পক্ষের এই আইনজীবী বলেন, ইনুর বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো বস্তুগত প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন পক্ষ এই কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে তার কথোপকথনের কোনো কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেনি এবং এই কুষ্টিয়ার পুলিশ সুপার তিনি বর্তমানেও চাকরিরত আছেন, তাকে সাক্ষীও করেননি, তাকে আসামিও করেননি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি তেল কিনতে ফুয়েল অ্যাপ চালু করা হলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা। এখনও ফিলিং স্টেশনে ভোগান্তিতে পড়া চালকরা জানান, ফুয়েল অ্যাপে নিবন্ধনের পাশাপাশি প্রবেশের ক্ষেত্রেও জটিলতা রয়েছে। আর পেট্রোল পাম্প সংশ্লিষ্টদের দাবি, এই অ্যাপে সার্ভার জটিলতা দেখা দিচ্ছে। তবে 2-1 দিনের মধ্যে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশ্বস্ত করেন কর্মকর্তারা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্ট। জ্বালানি তেলের জন্য পরিবহন চালকদের এই সারি আসাদ গেট এলাকার। সোনার বাংলা ফিলিং স্টেশনে অকটেন কেনার অপেক্ষায় তারা। এই স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল অ্যাপ চালু করা হলেও তা ব্যবহার করছেন না কেউই। ফুয়েল অ্যাপ তো এখন পর্যন্ত ব্যবহারই করতে পারলাম না, রেজিস্ট্রেশনই করতে পারলাম না। 502 ব্যাড গেটওয়ে এরর। ফুয়েল অ্যাপ ওখানে তো সার্ভার আমরা তো লগ ইন করতে পারতেছি না, নিবন্ধন হইতেছে না, সার্ভার ডাউন দেয় বারে। যাতে সবাই ব্যবহার করতে পারে এরকম একটা সিস্টেম করা দরকার। গেল মাস থেকেই জ্বালানির সংকটে ভোগান্তি পোহাচ্ছেন ক্রেতারা। এই সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, এর মধ্যে একটি ফুয়েল অ্যাপ। তেল নিতে ভাই আমরা সকাল 9টার সময় সিরিয়াল ধরছি, এই পর্যন্ত এসে পাম্পের ঘুরে আসছি আমরা। 3 কিলো আমি বাইকটা ধাক্কায় নিয়ে আসলাম, নিয়ে এসে এখন 3 ঘন্টা থেকে সিরিয়ালে। ফুয়েল অ্যাপ চালু করা হলেও প্রচারের অভাবে তা অনেকেরই অজানা, কারো কারো আবার স্মার্টফোনই নেই। ফুয়েল অ্যাপ কি আমি জানি না, আমি লাইন দাঁড়িয়েছি 2 ঘন্টা হয়েছে। আমি এটা সম্পর্কে টোটালি অবগত না, এটা কিরকম এটা আমি জানি না, কারণ আমার কাছে স্মার্টফোন না, অ্যাপ করতে পারতেছি না। তাদের অ্যাপস দিয়ে আপনার পাম্পের সাথে কমিউনিকেট করে করা সম্ভব না। জ্বালানি সংকট শুরুর পর থেকে রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। আমাদের এলাকায় 4টা পাম্প খালি, 2টা পাম্পে তেল দেয়। সব পাম্পে যদি দিত তাহলে আর এতটা সময় লাগতো না। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় সব চাপ পড়ছে খোলা থাকা 2-1টির উপর। এতে দ্রুত শেষ হচ্ছে জ্বালানি। সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপও। ঢাকা শহরে হয়তো 100 উপরে ফিলিং স্টেশন আছে, তার মধ্যে
হয়তো 7-8টা বা 10টা স্টেশন মোটামুটি সার্ভিস দিয়ে যাচ্ছে। তো সার্ভার ডাউন থাকার কারণে স্বাভাবিক সার্ভিসটা আসলে ওইভাবে দিতে পারছি না। শীঘ্রই অ্যাপের জটিলতা কমবে বলে আশা জানান এই কর্মকর্তা। হয়তো কালকে নাগাদ আমরা স্বাভাবিক হলে এটা সুফল আসবে। বিপিসির উদ্যোগে গত 9 এপ্রিল চালু হয় ফুয়েল অ্যাপ। প্রাথমিকভাবে বিজয় সরণি ট্রাস্ট এবং আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এই কার্যক্রম শুরু হয়। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারকে একটি নতুন বাড়ি উপহার দিয়েছেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম ফেনী সদরের ফরহাদনগরের জগৎজীবনপুরে যুবদল নেতা রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ উদ্বোধন করেন। 2013 সালে 17 ডিসেম্বর ফেনী এসএসকে রোড পুলিশের গুলিতে শহীদ হয়। প্রধানমন্ত্রী আমাদের দিকে অনেক আন্তরিক সহযোগিতা করছে। আমাদের ঘর ছিল না, আমার বাংলা ঘর, আমাদের ঘর দিছে, নতুন ঘর দিছে। আমরা অনেক খুশি। তারেক রহমানের কাছে আমি ধন্যবাদ জানাই। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হারুনের পরিবারের খোঁজ খবর নিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন। মাননীয় প্রাইম মিনিস্টার এগুলো জানতে পারেন, ওই এলাকায় যাই, আমরা এই মানবিক কাজগুলো করে থাকি। আন্তর্জাতিক কোনো সমাধান ছাড়াই শেষ হল যুক্তরাষ্ট্র ও ইরান প্রতিনিধি দলের বৈঠক। তেহরানের দাবি ওয়াশিংটনের কিছু দাবি অযৌক্তিক, যা যুদ্ধের ময়দানেও অর্জন করা সম্ভব ছিল না। অন্যদিকে হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। শনি ও রবিবার মোট 21 ঘন্টা আলোচনা করে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। তবে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয় ঐতিহাসিক সেই বৈঠক। ইরানের রাষ্ট্রীয় ও ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের দাবি, সমাধান না হওয়ার মূল কারণ যুক্তরাষ্ট্রের কঠোর ও অযৌক্তিক অবস্থান। ওয়াশিংটনের কিছু দাবি এমন পর্যায়ের ছিল যা শুধু আলোচনা নয়, যুদ্ধের ময়দানেও অর্জন করা সম্ভব হয়নি। ইরানিদের সদিচ্ছা থাকা সত্ত্বেও পূর্বের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের প্রতি দেশটির কোনো আস্থা নেই। প্রতিপক্ষরা শেষ পর্যন্ত ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকম জানায়, ইরানে পুঁতে রাখা মাইন থেকে হরমুজ প্রণালীকে মুক্ত করতে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে জাহাজ দুটিকে পাঠানো হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে অবরোধ জারি অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারির অংশ হিসেবে সেখানে জলমাইন পেতেছিল ইরান, কিন্তু প্রণালীর কোনো কোনো জায়গায় মাইন স্থাপন করা সম্ভব হয়েছিল, যা এখন শনাক্ত করা যায়নি। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। পিএসএল চলাকালে জাতীয় দলের ডাকে দেশে ফিরেছেন 4 বাংলাদেশি ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে স্কোয়াডে থাকা মুস্তাফিজ, রিশাদ, তানজিদ তামিম এবং পারভেজ ইমন রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর মধ্যে মুস্তাফিজ, রিশাদ ও পারভেজ ইমন পিএসএলে ম্যাচ খেললেও তানজিদ তামিম কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি, আর ইনজুরির কারণে ছিটকে পড়েন পারভেজ ইমন। অন্যদিকে আরও একদিন খেলার অনুমতি পেলেন শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। ভারোত্তোলন। ডোপ নেয়ার দায়ে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার। সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশন তাদের রেজাল্ট ম্যানেজমেন্ট কমিটির সভায় বিশ্ব ডোপ বিরোধী সংস্থার কোড অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়। আনুষ্ঠানিকভাবে মাবিয়াকে চিঠির মাধ্যমে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে। এর আগে 2012 সালের জাতীয় দলে ক্যারিয়ার শুরু করা মাবিয়ার ঝুলিতে আছে আন্তর্জাতিক 5টি সোনা। যদিও নিষেধাজ্ঞা ইস্যুতে হাল ছাড়ছেন না মাবিয়া। 14 দিনের মধ্যে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয় বললেন প্রধানমন্ত্রী। অতীতে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টার অভিযোগ। মানবাধিকার কমিশন সহ 3টি অধ্যাদেশ আরও যাচাই বাছাই করবে সরকার। জাতিসংঘে প্রতারণা করেই বিএনপির যাত্রা শুরু বলছে জামায়াত। হাম ও উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু, ঢাকা সহ 4 সিটিতে টিকাদান। প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। এবং ফুয়েল অ্যাপ দিয়েও জ্বালানি তেলের সুফল পাচ্ছে না ভোক্তা। নিবন্ধন জটিলতা সহ নানা ভোগান্তি, শিগগিরই সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের।
দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।